আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমরা দশম শ্রেণীর ইতিহাসের চ্যাপ্টার 3 প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ নিয়ে কিছু আলোচনা করব। এখন আমি ওই বিদ্রোহ, প্রতিরোধ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণের একটু সূচনা হিসাবে তোমাদের কাছে উত্থাপন করি। তারপরে আমি প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের দেখাবো এবং বলব। আচ্ছা, আমার ওই প্রশ্ন উত্তরের এগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে, তোমরা কিন্তু পিডিএফ করে ডেসক্রিপশান দেওয়া থাকবে, তোমরা ওটাকে ডাউনলোড করে নিতে পারো, দিয়ে তোমরা যখন খুশি ওটাকে পড়তে পারবে। এখন তোমরা সবাই জানো পলাশির যুদ্ধ 1757 খ্রিস্টাব্দে 23শে জুন বৃহস্পতিবার হয়েছিল। এটা তোমরা 6, 7, 8 থেকে জানো। সেই পলাশির যুদ্ধের পর থেকে বিংশ শতকের শেষ ভাগ পর্যন্ত ব্রিটিশ শাসক, জমিদার ও মহাজন শ্রেণী, তবে আমরা কি দেখলাম যে ব্রিটিশ শাসক ও জমিদার, মহাজন, এরা এই তিনজন, এই তিনটি সম্প্রদায় কৃষক, শ্রমিক, কারিগরি প্রমুখের উপর শোষণ ও অত্যাচার চালায়। এটা তোমাদের প্রায় 8 এগুলো তোমাদের সবই আছে। তারপরে ব্রিটিশ সরকার চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে 1793 খ্রিস্টাব্দে 22শে মার্চ। এই চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাবে নব্যশ্রেষ্ঠ জমিদারের হাতে কৃষকের দুর্দশা চরমে ওঠে। ব্রিটিশ সরকার বাধ্য হয়ে একটা অরণ্য আইন পাস করে। এতে আদিবাসীদের স্বাভাবিক অরণ্যের অধিকার একেবারে ধ্বংস হয়। আদিবাসী ও কৃষক সম্প্রদায় এতে খুব রেগে গিয়ে ব্রিটিশ সরকার ও জমিদার শ্রেণীর বিরুদ্ধে বিদ্রোহ প্রতিরোধ গড়ে তোলে। সেটা আজ আমি তোমাদের বিদ্রোহ, অভ্যুত্থান, বিপ্লব সম্পর্কে কিছু ধারণা দিচ্ছি। এবং প্রতি বছরই আমি দেখেছি মাধ্যমিক পরীক্ষায় এখান থেকে 1 নাম্বার শর্ট প্রশ্ন তো আসে। এই বিদ্রোহ, অভ্যুত্থান, বিপ্লব থেকে 2 নম্বরের প্রশ্ন আসে। বিদ্রোহ কাকে বলে, অভ্যুত্থান কাকে বলে, বিপ্লব কাকে বলে, উদাহরণ দাও, এরকম বেশ কিছু প্রশ্ন হয়। এখন প্রথমত আমি এই বিদ্রোহ, কৃষক, আদিবাসী সম্প্রদায় এরা এই বিদ্রোহগুলো করেছিল, অভ্যুত্থান, বিপ্লব। প্রথমত আমি বিদ্রোহ বলি। বিদ্রোহ কাকে বলে? বিদ্রোহ বলতে বোঝায় প্রচলিত ব্যবস্থার পরিবর্তনের দাবিতে বিরোধী জনসমষ্টির একটি আন্দোলন। দেখো ছাত্রছাত্রীবৃন্দ, এই বিদ্রোহটি কম সময়ের জন্য হতে পারে, মানে স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী হতে পারে। এটাকে আবার সমষ্টিগত, একসঙ্গে জড়ো হয়ে হয়, আবার কেউ ব্যক্তিগতভাবে করতে পারে। আবার বিদ্রোহ শান্তিপূর্ণভাবে হয়, যেমন অনেক শান্তিপূর্ণ বিদ্রোহ আছে ইউরোপীয় ইতিহাসে। আবার সশস্ত্র
বিদ্রোহ হতে পারে, অস্ত্রশস্ত্র নিয়ে ও বিদ্রোহ করা যেতে পারে। বিদ্রোহ সফল, যখনই বিদ্রোহ সফল হয় তখন একটি পূর্বতন ব্যবস্থার পরিবর্তনের সম্ভাবনা থাকে। আবার যদি ব্যর্থ হয় তাহলে বিদ্রোহের প্রতিক্রিয়া ধীর গতিতে হলেও আস্তে 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 সূক্ষ্ম হয়ে কমতে কমতে এটা একবারে শেষ পর্যায়ে চলে যায়। এরকম বিদ্রোহ তো পৃথিবীর ইতিহাসে বহু আছে, পৃথিবী তথা ভারতের ইতিহাসে বহু আছে। আমরা এখন বাংলাদেশে ওটা পাবনা বিদ্রোহ আমাদের এখন, তখন তো পুরোটাই ভারতবর্ষের মধ্যে ছিল, বাংলাদেশ ভাগ হওয়ার আগে। সেই বিদ্রোহগুলো भी আমাদের ইতিহাসে আছে। পাবনা বিদ্রোহ দেখতে পারো, উদাহরণ হিসাবে নীল বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, এইগুলো আমরা বিদ্রোহের উদাহরণ দিতে পারি। আমি এইগুলো তোমাদের খাতাতে প্রশ্ন উত্তরগুলো তোমাদের আমি দেখাবো, তোমরা সেগুলো ডাউনলোড করে নিবে। একটু আমি এখন একটু এটা নিয়ে একটু আলোচনা করি। এরপরে আমরা 2 নম্বরে চলে যাচ্ছি, অভ্যুত্থান। অভ্যুত্থান বলতে বোঝায় রাষ্ট্রের কোনো প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে একাংশে সশস্ত্র সংগ্রাম, কোনো রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম। এরকম সংগ্রামের এই সংগ্রামের বিপুল জনসমর্থন থাকতে পারে। যেমন 1857 খ্রিস্টাব্দে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, এই সিপাহী বিদ্রোহে ব্রিটিশ সেনাবাহিনী সিপাহীদের একাংশের উদ্যোগে এই বিদ্রোহ হয়েছিল। এই বিদ্রোহ তোমরা ক্লাস 8-এ লাস্টের দিকে পড়েছ, লাস্টের চ্যাপ্টারের দিকে ওটা আছে। 1946 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি বোম্বাইতে একটি তলোয়ার নামক জাহাজে নৌ বিদ্রোহ হয়েছিল। নৌ বিদ্রোহই একটি অভ্যুত্থান, সিপাহী বিদ্রোহ একটি অভ্যুত্থান। তবে সিপাহী বিদ্রোহ, নৌ বিদ্রোহ আমরা অভ্যুত্থানের উদাহরণ দিতে পারি। এবার আমরা 3 নম্বর চলে যাচ্ছি, বিপ্লব বলতে কী বোঝো? উদাহরণ দাও। বিপ্লব বলতে বোঝায় কোনো প্রচলিত ব্যবস্থার দ্রুত, ব্যাপক, আমূল পরিবর্তন। তোমরা ক্লাস 9-এও শিল্প বিপ্লব পড়েছ, এখানে কিন্তু শুধু বিপ্লব আছে, একই ধরনের। সেখানে ছিল, সেটাও একটা যন্ত্রকে কাজে লাগিয়ে আমূল পরিবর্তন। এখানে একটা দ্রুত, ব্যাপক আমূল পরিবর্তন হবে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, শিল্প বিপ্লবের আর বিপ্লবের উদাহরণ হিসেবে বলতে পারি আমরা ইউরোপের শিল্প বিপ্লব। আরও একটি ইউরোপের বড় বিপ্লব আছে, তোমরা 9-এ পড়েছ, ফরাসি বিপ্লব। বিপ্লবের এই দুটো উদাহরণ দিলে যথেষ্ট। আমি আরেকটি ওই চ্যাপ্টারে আরেকটি কথা বলে আমি তোমাদের ওই প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি। তোমরা প্রয়োজনে ওটাকে নোট করে নিবে যদি ভালো লাগে। আর কৃষক ও উপজাতি বিদ্রোহ, তোমরা আদিবাসী বা উপজাতি সম্প্রদায় হলো ভারতের প্রাচীন বাসিন্দা। তারা অরণ্যের নানাবিধ সম্পদ আরোহণ, পাথুরের অনুর্বর পতিত জমিতে চাষবাস প্রভৃতি দ্বারা তাদের জীবিকা নির্বাহ করত। কিন্তু যখন ভারতে
ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয় তখন তাদের উপর সীমাহীন অর্থনৈতিক শোষণ নেমে আসে। এই শোষণের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বলা যেতে পারে অরণ্য আইন। এটাও আমি তোমাদের আজকে অরণ্য আইনকে কয়টি ভাগে অরণ্য আইন কি, কেনই বা এই অরণ্য আইন ব্রিটিশ সরকার জারি করেছিল, এতে তাদের কি কি অসুবিধা হয়েছিল। দেখো, এই আদিবাসী সম্প্রদায় এরাই তাদের প্রাচীনকাল থেকে তাদেরই অরণ্যে বাস, অরণ্যে শিকার করা, অরণ্যের ফলমূল সংগ্রহ করা, কাঠ, মম, মধু এদের দ্বারাই তারা জীবিকা অর্জন করত। কিন্তু ঊনবিংশ শতাব্দীর অষ্টাদশ শতকের শুরুতে যখন ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয় তখনই তাদের প্রয়োজন হয় নতুন নতুন শহর নির্মাণ করতে। এই নতুন শহর, জাহাজ তৈরি, রেলপথ নির্মাণ প্রভৃতি কাজ করতে গিয়ে তাদের প্রয়োজন হয় কাঠের। রেলপথ নির্মাণ করতে গিয়ে প্রচুর কাঠের প্রয়োজন হয়। তখন তখনই অরণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করে। এবার আমি দেখো, এরপরেই একটু প্রশ্ন আছে। অরণ্য তাদের নানাবিধ বাধা নিষেধের মাধ্যমে সরকার আদিবাসীদের বনজ সম্পদ আরোহণের অধিকার কেড়ে নেয়। তারা নিজ নিজ পরিশ্রমে যে জমি, তারা পাথরের জমি উদ্ধার করেছিল, সেই জমির উপর সরকার নানা রকম খাজনা বসায়, যা তারা দিতে না পেরে সেই জমি থেকে উৎখাত হয়ে যায়। এখন আমি তোমাদের যে প্রশ্নগুলো আমি আলোচনা করছি, এই প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের আমি দেখাচ্ছি। একটু দেখো, দেখো, আমি সূচনাটা কিছুই দেখিনি, আমি এমনি মুখে বলেছি তোমরা। এবারে অভ্যুত্থান, বিদ্রোহ, অভ্যুত্থান, বিপ্লব। বিদ্রোহ বলতে কী বোঝো তার উদাহরণ দাও। তোমরা ওটা পোজ করে দেখতে পারো। বিদ্রোহ বলতে বোঝায়, আবার বলছি তোমাদের, প্রচলিত ব্যবস্থার পরিবর্তনের দাবিতে বিরোধী জনসমষ্টির আন্দোলন। তবে মনে রাখতে হবে, বিদ্রোহ স্বল্পমেয়াদী হতে পারে, আবার দীর্ঘমেয়াদী হতে পারে। এই বিদ্রোহ সমষ্টিগত হতে পারে বা আবার ব্যক্তিগত হতে পারে, বা শান্তিপূর্ণ ও বিদ্রোহ হয়, সশস্ত্রভাবে হতে পারে। এইভাবে দেখো সোজা, কোনো অসুবিধা নেই। বিদ্রোহ শুধু একটি কথা মনে রাখতে হবে তোমাদের, প্রচলিত ব্যবস্থার পরিবর্তনের দাবিতে বিরোধী জনগোষ্ঠী আন্দোলন। এইটুকু মনে রাখার পরে তোমরা বুঝতে পারছো, আস্তে হতে পারে, দীর্ঘ হতে পারে, স্বল্পমেয়াদী হতে পারে, দীর্ঘমেয়াদী হতে পারে, সমষ্টিগত হতে পারে, ব্যক্তিগত হতে পারে, এটা তো কোনো ব্যাপারই নয়। আর বিদ্রোহে তোমরা যদি খালি দুটো উদাহরণ দিতে পারো, দুটো তিনটে আমি এখানে দিয়েছি। একটা হচ্ছে পাবনা বিদ্রোহ, একটা হচ্ছে নীল বিদ্রোহ, আর একটি সিপাহী বিদ্রোহ, এটি একটি বিদ্রোহ প্রভৃতি। দেখো, এটার জন্য তোমাদের 2 মার্ক। এবারে আমরা 2 নম্বর প্রশ্ন দেখো, অভ্যুত্থান। অভ্যুত্থান বলতে বোঝায় রাষ্ট্রের কোনো প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে একাংশের সশস্ত্র সংগ্রাম। আবার বলছি, অভ্যুত্থান মানে হঠাৎ জেগে ওঠা। অভ্যুত্থান মানে বুঝতে পারছো, হঠাৎ কোনো বিস্ফোরণ এর মতো। অভ্যুত্থান কোনো রাষ্ট্রের বিরুদ্ধে, প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধে একাংশের সশস্ত্র সংগ্রাম। কোনো ব্যাপার নয় এটাও,
এইটা লিখলেই 1 পাবে। আবার উদাহরণ হিসাবে তুমি দিতে পারো সিপাহী বিদ্রোহ, এটাও ওখানেও দিয়েছি, বিদ্রোহে দিয়েছি, আবার আমি অভ্যুত্থানেও এই উদাহরণটা দিতে পারি। আর একটা আমি তোমাদের যখন আলোচনা করেছিলাম বলেছি 1946 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি যে নৌ বিদ্রোহ হয়েছিল এটি একটি অভ্যুত্থান। হঠাৎ তলোয়ার নামক জাহাজে এটি সেনাবাহিনী, ব্রিটিশ সেনাবাহিনী হঠাৎ জেগে ওঠা, হঠাৎ তাদের নানা রকম দাবি ছিল। তারা ছিল যে যারা সিপাহী বিদ্রোহে এবার আমরা বিপ্লব বলতে কি বুঝি সবাই দেখে নাও একটু। উদাহরণ দাও, বিপ্লব বলতে কী বুঝো, উদাহরণ দাও। বিপ্লব বলতে বোঝায় কোনো প্রচলিত ব্যবস্থার দ্রুত ব্যাপক আমূল পরিবর্তন। একবারে সোজা, প্রচলিত ব্যবস্থা কোনো একটি দীর্ঘদিনের করে ব্যবস্থাপনা আছে, সেটা দ্রুত ব্যাপক আমূল পরিবর্তন, একবারে সেটাকে ভেঙে ফেলা। যেমন 9-এ তোমরা শিল্প বিপ্লব পড়েছ, সেখানে শিল্প বিপ্লব ছিল, এখানে শুধু বিপ্লব আছে। বিপ্লব বলতে কোনো প্রচলিত ব্যবস্থার দ্রুত ব্যাপক ও আমূল পরিবর্তনকে বোঝায়। উদাহরণ হিসাবে বলা যেতে পারে ইউরোপের শিল্প বিপ্লব আর একটি ফরাসি বিপ্লব। 4 নম্বরের প্রশ্নটি দেখো, ব্রিটিশ সরকার কত খ্রিস্টাব্দে একটি আইন দ্বারা অরণ্যকে কয়টি ভাগে ভাগ করেছিল? এটা ছোট্ট একটা চ্যাপ্টারের মধ্যে আছে। দেখো 1927 খ্রিস্টাব্দে এই একটি আইন পাস হয়। এই আইনটি দ্বারা অরণ্যকে 3টি ভাগে ভাগ করে। একটি হচ্ছে সুরক্ষিত, একটি সংরক্ষিত, সুরক্ষিত আর গ্রামীণ অরণ্য। এটা কোনো সময় পরীক্ষা আসে, আবার নাও আসতে পারে। তবে আমরা অরণ্যকে 3টি ভাগ, সংরক্ষিত, সুরক্ষিত এবং গ্রামীণ। আরেকটি প্রশ্ন 5 নম্বরে দেখতে পাচ্ছ কিনা, 5 নম্বর প্রশ্ন, অরণ্য আইন কেন পাশ করা হয়েছিল? অরণ্য আইন পাশ করেছিল ব্রিটিশ সরকার আদিবাসী সম্প্রদায় যারা তারা যাতে অরণ্যের ভিতরে প্রবেশ করতে না পারে তার জন্য এই আইনটি পাশ করেছিল। এই আইনটি পাশ করার তাদের মূল কারণ ছিল অষ্টাদশ শতাব্দীতে, দেখো 18 শতকে শুরুতে যখন ভারতে ঔপনিবেশিক ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর নতুন নতুন শহর নির্মাণ শুরু হয়। এতে প্রচুর কাঠের প্রয়োজন হয়। ইংল্যান্ড থেকে যাতায়াতের যে জাহাজ তৈরি শুরু হয়, সেখানে প্রচুর কাঠের প্রয়োজন হয়। তাছাড়া তাদের রেলপথ তৈরি করতে প্রচুর কাঠের প্রয়োজন হয়। এই 3টি কারণে ব্রিটিশ সরকার আদিবাসী সম্প্রদায়কে অরণ্য আইন জারি করে তাদের অরণ্যে প্রবেশ করা নিষেধ করে। এইভাবে এই 3টি অরণ্য আইন কেন পাশ করা হয়েছিল? অরণ্য আইন পাশ হয়েছিল 1865 খ্রিস্টাব্দে। এটা আমি তোমাদের পরের চ্যাপ্টারে আলোচনা করব।
হ্যাঁ, আর অবশেষে আরেকবার বলি, প্রশ্ন উত্তরগুলো যদি তোমাদের ভালো লাগে পিডিএফ করে ডেসক্রিপশান দেওয়া থাকবে, তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর বিশেষ আজকের মতো আমি ক্লাস শেষ করছি। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো সবাই, এই কামনা করি।